তার মানে কি এই যে জামাত এবং শিবির যে রাজপথে নামলো সেটারও ভূমিকা কিন্তু বিএনপির, এবং সেটি স্বীকার করছে কিন্তু জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। ফেসবুকে সরকার গঠন করে রাষ্ট্র চালানো যাবে না, এই ফেসবুকের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন আবল তাবল বলছেন। অর্থাৎ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে জামাত এবং শিবির হয়েছে মাস্টার মাইন্ড, আর গণঅভ্যুত্থানের সময় গণঅভ্যুত্থানের সাথে থেকে জনগণের সাথে থেকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে যোগ্য অভিভাবকের ভূমিকা পালন করেছে। বিএনপি এখনো পর্যন্ত দাবি করছে না যে আমরা মাস্টার মাইন্ড। বিএনপি মনে করে শহীদেরা, বাংলাদেশের জনগণ, জুলাইয়ের সমস্ত শক্তি মাস্টার মাইন্ড। সুতরাং আজকে নিজেদেরকে এই দাবি করে মূলত আপনারা নিজেদেরকে ছোট করছেন, ভেলকা করছেন। জুলাইয়ের ইতিহাস আমাকে রফিক ভাই বললেন যে একটু বলার জন্য, যে কারণে আসলে এই কথাগুলো বলা লাগলো। জুলাইয়ের প্রত্যেকটা স্মৃতিতে আপনি বিএনপিকে খুঁজে পাবেন, ছাত্র দলকে খুঁজে পাবেন। জুলাইয়ের সাথে বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলন ছিল তাদেরকে খুঁজে পাবেন। হ্যাঁ, জুলাইয়ের সময়ে বিএনপি মূলত রাজনৈতিক সমন্বয়কের দায়িত্ব পালন করেছিল। সেটি কিভাবে, সেটি একটু বলে শেষ করব। দেখেন, জামাতকে রাজপথে নামানোর জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নিজে জামাতের বর্তমান এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলেন। তো আমি জুলাই নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করেছি। তো এটি করতে গিয়ে আমি যারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাথে কথা বলেছিলাম যে ওই সময় আপনার সাথে কার কথা হতো, বিএনপির কার। উনি আমাকে নিজে বললেন যে ওই সময় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার সব থেকে বেশি কথা হতো, এবং ওই সময় তিনি আমাকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথেও টেলিফোনে কথা বলিয়ে দেন। তার মানে কি এই যে জামাত এবং শিবির যে রাজপথে নামলো সেটারও ভূমিকা কিন্তু বিএনপির, এবং সেটি স্বীকার করছে কিন্তু জামাতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তাহলে যারা প্রশ্ন তোলেন যে জুলাইয়ের সময় জনাব তারেক রহমান কোথায় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় ছিল, আরে আপনাদেরকে তো নামাইছেই তারা, আপনাদেরকে তো মাঠে নামাইছেই তারা, ভুলে গেছেন কোন? হেফাজত ইসলাম থেকে শুরু করে সমস্ত সামাজিক রাজনৈতিক ইসলামিক শক্তি তাদের সাথে সমন্বয় করে রাজপথে নামিয়েছে বিএনপি, এবং বিএনপির দায়িত্ব ছিল এটা। কারণ বড় দল, যে বড় তার দায়িত্ব বেশি, খুব স্বাভাবিক। এবং বিএনপি কোনো কৃতিত্ব নিচ্ছে না। বিএনপি যেটি বলছে, আমরা আমাদের উপর জনগণের অর্পিত যে দায়িত্ব একটি বড় দল হিসেবে আমরা সেটি পালন করেছি। বিএনপি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে না। এবং এই যে আপনার লং মার্চ 5 আগস্ট, তাই না? আচ্ছা, হঠাৎ করে বিমানবন্দরের দিকে লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেল। সাধারণ মানুষকে এইভাবে এতটা সংগঠিত হতে পারে? কাউকে না তা কাউকে সংগঠিত করতে হয়। মনের ভিতরে প্রশ্ন থাকে না, যে সময় সমন্বয়করা ছিল না, রাস্তায় কি স্লোগান হয়নি, তুমি কি আমি কি সমন্বয়ক সমন্বয়ক? আজকে যারা দাবি করে আমরা না থাকলে আন্দোলন হইতো না, দেখেন 16 জুলাই থেকে আন্দোলনটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল, এবং বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা বের হয়ে যে সময় আসে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যাত্রাবাড়ির মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আবু সাইদ এবং ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জন যে শহীদ হলো, মূলত ওই দিনের পর থেকে গণ আন্দোলনে পরিণত হয়, এবং জনগণের ভূমিকায় জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আমি সর্বশেষ যে কথা বলবো, দেখেন আজকে আমাদের বিরোধী দল তারা একটি নির্বাচিত সরকারকে নিয়ে নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আমার প্রশ্ন হলো, এখানে সাংবাদিক ভাইরা আছেন, সমালোচনা মানে কি মাননীয় প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা? সমালোচনা মানে কি তার সহধর্মিণী এমনকি তার কন্যাকে গালিগালাজ করা, কটাক্ষ করা? সমালোচনা মানে কি 11 সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেটিকে কটাক্ষ করা? আজকে এগুলো নিয়ে কটাক্ষ করছে এনসিপি, এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে জামাত ইসলাম। আমি এর আগে বলেছিলাম যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। গতকাল প্রমাণ পাইছেন, দেখেন নাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে রেখে জামাতের আমির তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু গরম গরম কথা বলে, এই জন্য অনেকে কষ্ট পায়। অথচ সংসদে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে কথা বলছে তিনি সমালোচনা করেছিলেন। জামাতকে যে মানুষ মুনাফিক দল বলে কেন বলে বুঝতেছেন? সংসদে মিষ্টি কথা, সংসদের বাইরে গণঅভ্যুত্থানের হুমকি গালিগালাজ,
এবং গালিগালাজকে প্রমোট করা। এবং আরো দেখেন যে তিনি কি ভাষায় একজন মানে এত বড় নেতা, বিরোধী দলের নেতা, তাই না, তিনি কালকে আমাকে নিয়ে কি ভাষায় কথা বললেন, জামাতের আমির আমাকে নিয়ে কথা বললেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে সচিব পদমর্যাদায়, এখন আর বিসিএস টিসিএস দেওয়া লাগবে না, এখন রাজনৈতিক দলের নেতা হইলেই হবে। তিনি একজন বিরোধী দলীয় নেতা, তিনি ভুলে গিয়েছেন যে আমার পথটাই রাজনৈতিক, আর আমি তো রাজনৈতিক কথা বলবোই। এখানে রুহুল কবির রিজভী ভাই আছেন, তিনি তো রাজনৈতিক উপদেষ্টা, তিনি কি বলবেন বলেন তো? রাজনৈতিক কথা বলবেন না? সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, মন্ত্রীদেরকে গালিগালাজ করছে, মিথ্যা এবং প্রপাগান্ডা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করাই তো আমাদের দায়িত্ব। সুতরাং আমাদেরকে যদি এই ধরনের কথাবার্তা বলেন এবং আপনারা এত বড় পর্যায়ে থেকে এই সহজ জিনিসটা না বোঝেন, তাহলে আগামীতে রাষ্ট্র চালাবেন কিভাবে? ফেসবুকে সরকার গঠন করে রাষ্ট্র চালানো যাবে না। নির্বাচনের ফলাফল প্রকাশের আগে তো ফেসবুকে সরকার গঠন করেছিলেন এবং ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি এখন বক্তব্য দিতে গিয়ে ভাবেন যে আমি তো আগামী প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এই ফেসবুকের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন আবল তাবল বলছেন। তারপর আরেকজন নেতা, মুক্তিযুদ্ধে তার অনেক ভূমিকা ছিল, কর্নেল অলি আহমেদ, তিনি গতকাল আমার মা বাপকে নিয়ে প্রশ্ন তুলেছেন। মায়ের এবং বাপের পরিচয় নাই। দেখেন 18 সালে আমি যে সময় জেলে গিয়েছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, আমার মা গিয়ে ঢাকার রাজপথে আমার জন্য আন্দোলন করে নাই, আমার পরিবারকে আন্দোলন করে নাই, আমার বাপকে আন্দোলন করে নাই। 18 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা সফল না করতাম, আজকের বাংলাদেশে এই কর্নেল অলি আহমেদ আপনারা কথা বলতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। আপনি এই সময় কোথায় ছিলেন? প্রথম আলো পত্রিকার নিউজ, আপনি জৈনব মাসুদ করিম নামের একজন গোয়েন্দা সংস্থার এজেন্ট, তার সাথে হাত মিলিয়েছিলেন এবং এটি রুহুল কবির রিজভী ভাই তিনিও জানেন। আমরা যারা ফেসিবাদ বিরোধী লড়াই করছিলাম, মূলত এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন তৈরি করছিল এবং সেই আন্দোলন বারবার ব্যর্থ করা হচ্ছিল, মূলত আমাদেরকে হতাশ করার জন্য, যে আন্দোলন করে তো আসলে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছে না। এই যে আমাদেরকে হতাশ করা, ব্যর্থ আন্দোলন করা, সেটি একটি গোয়েন্দা সংস্থার প্রজেক্ট ছিল, জনাব মাসুদ করিমের প্রজেক্ট। এবং তিনি পরবর্তীতে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যারেস্ট হয়েছেন। সেই গোয়েন্দা সংস্থার এজেন্ট মাসুদ করিমের হাতে যে পা দিল, যে লেনদেন করলো, সেই কর্নেল অলি আহমেদ আজকে আমাকে নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, আপনাদের 71-এর ভূমিকা আছে, কিন্তু 71-এর পর থেকে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ আপনি জামাতের সাথে তাল মিলিয়ে আজকে আপনার 71-এর সমস্ত অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনারা সিনিয়র মানুষ, আপনাদেরকে সম্মান করে কথা বলতে চাই, কিন্তু যে সময় আমার মাকে নিয়ে, আমার বাপকে নিয়ে, আমার মা এবং বাপের পরিচয় নিয়ে আপনি কথা বলবেন, সেই সময় সম্মানটা আসলে আসে না। তারপরে অসম্মান করে এখানে কোনো শব্দ বা বাক্য আমি এখানে বলি নাই, কিন্তু আপনাকে এতটুকু বলতে চাই, রাজনীতি করছেন, জীবনের শেষ সময়ে আছেন, মানুষকে কিছু দিয়ে যান, শিখিয়ে যান। এই শেষ বয়সে এসেও জামাতের ভিন্নতি রোগে আপনাকে ধরেছে, এটি আসলে জাতি কখনোই প্রত্যাশা করে নাই।